বন্যাটা হয়েছে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, তার মানে বাংলাদেশের পূব দিকে, তার উজানে। এবং মজা হচ্ছে এই পূব দিকে আমাদের দেশ, ঠিক তার উপরে ভারতের যে অংশ সেগুলো পাহাড়ি। এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আমার তথ্যের উৎস হচ্ছে তো খবরের কাগজ। খবরের কাগজ পড়ে দেখলাম যে এর মধ্যে একদিনে 300 মিলিমিটার উপরে বৃষ্টি হয়েছে। কোনো কোনো জায়গায় 3 দিনে 500 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হয়েছে। ওই অংশে অগাস্ট মাসে টোটাল 500 মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা, সেটা 3 দিনে হয়েছে। এই যে প্রচণ্ড বৃষ্টি, এটাই হচ্ছে বন্যার কারণ। এখন এখানে ভারতের সাইডেও বাঁধ আছে, এম্বাঙ্কমেন্ট, আমাদের সাইডেও এম্বাঙ্কমেন্ট আছে। এগুলো রক্ষণাবেক্ষণের অভাবে দুর্বল হয়ে যেতে পারে। আমাদের দেশেও এগুলো বহু জায়গায় ভেঙেছে, যেটার কারণে বন্যা বিভিন্ন বিস্তৃত হয়েছে। আর ব্যারাজ আছে, পানির উচ্চতাটাকে বাড়ানোর জন্য, শুকনো মৌসুমে উচ্চতাটা বাড়ানোর জন্য এই অবকাঠামো তৈরি করা হয়। বর্ষার সময় তার পানি ধরে রাখার কোনো ক্ষমতা নাই। আর একটা ড্যাম আছে যেটা গোমতীর উজানে বলা হচ্ছে, সেখানে বর্ষার অতিরিক্ত পানি ধরে রেখে পানি বিদ্যুৎ উৎপাদন করা হয়। এবং ওই ড্যামের কারণে ভাটিতে বন্যার প্রকোপ কমে যায়, যে কারণে বাংলাদেশেও স্থানীয় লোকরা বলছেন, ভারতেও স্থানীয় লোকরা বলছেন, গত 30-35 বছর আমরা এরকম বন্যা দেখি নাই। কারণ হচ্ছে ওই ড্যামটা বন্যার পানি ধরে রাখে। এখন হঠাৎ করে অল্প সময়ে এত বৃষ্টি, এটা কেন হচ্ছে? এটা প্রাকৃতিকভাবেই হতে পারে, এটা 30-40 বছর পর পর একবার হতে পারে। বাট আমরা আরও ভয় পাচ্ছি জলবায়ু পরিবর্তনের কারণে অল্প সময়ে অতিবৃষ্টি হওয়ার ঘটনা বাড়তে থাকবে। কাজেই এর পরের ঘটনাটা কবে হবে জানি না, 10-15 বছরের মধ্যে তো একবার হতেই পারে। তো এর সমাধানটা কি? সমাধানটা হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের চুক্তি আছে, যেখানে 10-15টা নদীর ক্ষেত্রে উজানে একটা পয়েন্ট থেকে তথ্যের আমাদেরকে দেয়া হয়, তথ্যটা যে নদীর অবস্থাটা কি। আমি তো এগুলো এখন আর জড়িত না, আমি 25 বছর আগে জড়িত ছিলাম। সেই চুক্তিতে কি ধরনের তথ্য দেবে এটা আমার ঠিক মনে নেই। তবে প্রত্যেকটা নদী, যেমন মনু, মুহুরী, খোয়াই, ধরল্লা, দুধকুমার, তিস্তা, কুশিয়ারা, সুরমা, উজানের পয়েন্টে পানির লেভেল কত এবং সেখানে বৃষ্টি কত হচ্ছে, এই তথ্য পেলে আমাদের দেশে মডেল করে বলা হয় যে আমাদের পূর্বাভাসটা কী। এখন যে মডেলের মাধ্যমে এই পূর্বাভাসগুলো তৈরি করা হয়, আবহাওয়া দপ্তর বৃষ্টির পূর্বাভাস দেয়, পানি উন্নয়ন বোর্ড বন্যার পূর্বাভাস দেয়। এই পূর্বাভাসগুলো যে ভাষায় প্রচারিত হয়, এটাকে পূর্বাভাস হিসাবে খুবই ভালো, কিন্তু এই পূর্বাভাসটাকে সতর্কীকরণ করতে গেলে, অর্থাৎ ওয়ার্নিং হিসাবে দিতে গেলে, যাতে সাধারণ মানুষ প্রস্তুতি নিতে পারে, এখানে আমাদের প্রচণ্ড দুর্বলতা। এই ভাষাটা আমরা বুঝি না। এই যেমন বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তাতে কি হবে? আমার বাড়ি ডুববে, আমার রাস্তা ডুববে। এখানে আমাদের অনেক কিছু করার আছে। আর আমার দ্বিতীয় পরামর্শ হচ্ছে, 1972 সনে মার্চ মাসে বাংলাদেশের বয়স, প্রকৃতপক্ষে বাংলাদেশ ক্ষমতা পেয়েছে নিজের হাতে 3-4 মাস, ডিসেম্বর থেকে মার্চে। সেই মিটিংয়ে দুই দেশের তদানীন্তন প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেন পানি ব্যবস্থাপনায় দুই দেশ পরস্পরের সাথে সহযোগিতা করবে। এবং সেখানে 5টি ধারা বলা আছে, 5 ধরনের কর্মকাণ্ড। তার একটা কর্মকাণ্ড হচ্ছে বন্যা পূর্বাভাসের ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতার হাত বাড়ানো। এবং যৌথ নদী কমিশন
পানি উন্নয়নের ব্যাপারে, পানি বন্টনের ব্যাপারে যে আলোচনা করে, এটা তার বাইরে আরেকটা আলোচনা। এবং দুই দেশের টেকনিক্যাল লোকজনের আলাদা একটা কমিটি আছে যৌথ নদী কমিশনের অধীনে। আমি কোনোদিন অ্যাটেন্ড করি নাই, কিন্তু কয়েক বছর পরই যে এই পানির বন্টন এই পূর্বাভাস ব্যবস্থাটা ঠিকমতো কাজ করছে কিনা। সো আমার প্রস্তাব হচ্ছে এই মুহূর্তে একটা টাস্ক ফোর্স বাংলাদেশের মধ্যে করা, যে বাংলাদেশের বন্যা পূর্বাভাস ব্যবস্থা, বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা কতটা কাজ করছে, কোথায় অসুবিধা হচ্ছে। বিশেষ করে এম্যাংমেন্ট বা বাঁধের রক্ষণাবেক্ষণে প্রচুর ঘাটতি আছে। আর এই বাঁধের সিস্টেমের সাথে যে রেগুলেটরগুলো আছে, এই রেগুলেটরগুলো কাজ করে না প্রায়শই। 80%, 85% রেগুলেটর কাজ করে না। কাজে আমাদের দেশে অনেক কিছু করার আছে। দ্বিতীয় টাস্ক ফোর্স হবে পূর্বাভাসের ভাষাটা পরিবর্তন করার জন্যে। যেমন ধরুন, এবার দিল্লিতে প্রচুর বৃষ্টি হয়েছে, ওদের আবহাওয়া দপ্তর ইয়েলো অ্যালার্ট দিয়েছে যে সাবধান, আর ত্রিপুরার ক্ষেত্রে রেড অ্যালার্ট দিয়েছে। তো আমাদের এখানে যে কি ভাষায় দেয়, এবং ইন্টারনেটে ওয়েবসাইটে এগুলো থাকে, এগুলোর তো প্রচারের ব্যবস্থা হয় না। সো এই দুটো টাস্ক ফোর্স ইমিডিয়েটলি করা যেতে পারে। আর তৃতীয়, যেটার প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন, ভারতের সাথে মিলে একটা পর্যালোচনা করা। এটা দুই দেশের মধ্যে বর্তমানে যে চুক্তি আছে তার মাধ্যমে অবিলম্বে করা যায়। এই পানিটা আশা করছি 3-4 দিনের মধ্যে নেমে যাবে। কাজেই এখন থেকে ভবিষ্যতের কথা ভাবতে হবে। আর করণীয় দুটো কাজ আছে। একটা হচ্ছে এতে প্রচুর রাস্তা ক্ষতি হবে, গ্রামের রাস্তা ক্ষতি হবে, কালভার্ট ক্ষতিগ্রস্ত হবে। এগুলোকে অতি দ্রুত ওই টাস্ক ফোর্স, একটা টাস্ক ফোর্সের মাধ্যমে, খুব অনেক টাকা লাগবে তা না, এটা বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে অবিলম্বে এগুলো মেরামত করে ফেলা দরকার। আর কৃষিক্ষেত্রে যে ক্ষতি হয়েছে, আমন ধান যেটা লাগানো হয়েছিল এটা নষ্ট হচ্ছে। আমন ধান লাগানোর সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আমরা আশা করি 31 তারিখে, অগাস্টের 31 তারিখের মধ্যে লাগানো শেষ হওয়ার কথা। ঠিক আছে, আরও 7-8 দিনের মধ্যে যাতে গ্রামের লোকজনরা আমন ধান লাগাতে পারে। কিন্তু তাদের প্রয়োজন হবে সিডলিং চারা, রোপা ধানের চারা যেটা, সেগুলো যেন দেশের অন্য জায়গার থেকে সংগ্রহ করে এই উপদ্রুত এলাকাতে সরবরাহ করা হয়। এই প্রত্যেকটা নদীতে পানি উজান থেকেই এসছে, তার অববাহিকার থেকে এসছে। পানিটা হয়েছে প্রাকৃতিকভাবে। এর মধ্যে একটা নদীতে পানি ধরে রাখার একটা ব্যবস্থা আছে, একটা ড্যাম এবং রিজার্ভারের মাধ্যমে। কেউই এই ড্যামের গেট তারা খুলেছে, এক খবরের কাগজে পড়েছি 3টা গেটের মধ্যে 3টাই খুলেছে, একটাতে বলেছে 3টার একটাতে খুলেছে। আসলে ওখানে কয়টা গেট আছে তাও জানি না আমি। যখন ড্যাম ক্ষতির মুখে পড়তে পারে তখনই গেট খোলা হয়। যেমন আমি যদি কালকে জানতে পারি যে আমাদের কাপ্তাইয়ের গেট খুলে দেওয়া হয়েছে, তখন ধরে নেব যে পানির লেভেল এই পর্যায়ে পৌঁছেছিল যে কাপ্তাই ড্যাম ক্ষতিগ্রস্ত হতে পারত। এটা কি বাংলাদেশকে জানানোর কোনো বিষয় আছে স্যার? ভারত যদি আমার মনে নেই নদীর পানির প্রবাহ কতটা এবং আগামী 3 দিনে কতটা বাড়তে পারে, এর প্রভিশন আছে। এবং সেই অনুযায়ী ভারত 10-15টা নদীর তথ্য নিয়মিত দিয়ে আসছে।